হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। একজন কয়েকবার কমেন্টে আমাকে বলেছে যে 12 ফেব্রুয়ারির শিফটগুলো একটু আলোচনা করে দিন, মানে 12 ফেব্রুয়ারির ফার্স্ট শিফটটা আর কি। তো আমি আজকে সেই ভাইয়ের জন্যই নিয়ে এসেছি ভিডিওটা, 12 ফেব্রুয়ারি ফার্স্ট শিফট। বাকি যারা 12 ফেব্রুয়ারি বা যারা 26-এ এক্সাম দেবে তাদের জন্য উপযোগী, ঠিক আছে। তো আজকের 12 ফেব্রুয়ারি ফার্স্ট শিফটের যে কোশ্চিন হচ্ছে, প্রথম কোশ্চিন হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, অর্থাৎ রিজনিংয়ের কোশ্চিন। তো এখানে যে প্রথম কোশ্চিনটা আছে সেটা হচ্ছে সিলোলিজম, ঠিক আছে। তো সিলোলিজমের এখানে প্রথম কোশ্চিনে আমরা এই ধরনের কোশ্চিন কীভাবে করব দেখো, ভেন ডায়াগ্রাম দিয়ে সবথেকে বেস্ট এই ধরনের কোশ্চিন করা। বলছে কিছু চার্জার হলো ব্যাটারি, মানে আমি একটা এখানে সার্কেল করলাম আর এই সার্কেলের নাম দিলাম চার্জার, ঠিক আছে, সিএচ লিখে দিলাম। তারপরে বলছে কিছু চার্জার হলো ব্যাটারি, মানে এখানকার এই চার্জারের মধ্যে কিছুটা চার্জার হচ্ছে ব্যাটারি, এটা ব্যাটারি সার্কেল, তো এদের মধ্যে কিছুটা সম্পর্ক রয়েছে। তারপরে বলছে কিছু চার্জার হলো পাওয়ার, আবার এই চার্জারের কিছুটা আবার হচ্ছে পাওয়ার, তো আমি এখানে পি দিলাম। এবার কিছু ব্যাটারি হলো এনার্জি, এই যে এটা ব্যাটারি সার্কেলটার এর মধ্যে আবার কিছুটা হচ্ছে এনার্জি। এইভাবে সার্কেলটা আমাদের ভেন ডায়াগ্রাম রেডি। ওকে, এবার সিদ্ধান্তে যাই। বলছে কিছু চার্জার হলো এনার্জি, এখানে রয়েছে চার্জার, এখানে রয়েছে এনার্জি, কোনো সম্পর্ক নেই, এটা তার মানে এটা ভুল, এই সিদ্ধান্তটা ভুল। ওকে, কিছু ব্যাটারি হলো পাওয়ার, এখানে রয়েছে ব্যাটারি, এখানে রয়েছে পাওয়ার, এদের মধ্যে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক তো ব্যাটারির সঙ্গে চার্জারের, এনার্জির সঙ্গে ব্যাটারি চার্জ, এইরকম সম্পর্ক আছে, বা চার্জারের সঙ্গে ব্যাটারি সম্পর্ক, কিন্তু এদের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। তো দুটোই এখানে ভুল, তার মানে 1 ও 2 কোনোটাই অনুসরণ করে না। তো এখানে অপশন এ, হ্যাঁ, সিদ্ধান্ত 1 বা 2 কোনোটাই অনুসরণ করে না। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো তারপরে 2 নম্বরে কি বলছে, এখানে একটা শব্দ রয়েছে গিল্ডার বলে। তো শব্দের প্রতিটি বর্ণ ইংরেজি বর্ণানুক্রম অনুসারে সাজানো হয়েছে। এইভাবে গঠিত নতুন বর্ণগুচ্ছে বাম দিক থেকে চতুর্থ বর্ণ এবং ডান দিক থেকে প্রথম বর্ণের মাঝে ইংরেজি বর্ণমালা অনুসারে কতগুলি বর্ণ রয়েছে। প্রথমত এখানে বেঙ্গলি কোশ্চিন তো ট্রান্সলেট করতে এখানে একটু ভুল করেছে ওরা, সাজানো হয়েছে না, সাজানো হলে হবে এটা, ঠিক আছে। তো গিল্ডার শব্দটিকে আমি প্রথমে ইংরেজি বর্ণানুক্রম অনুসারে, মানে এবিসিডি অনুসারে সাজাবো। তো প্রথমে এ আসে, কিন্তু এখানে এ নেই, বি নেই, সি নেই, ডি আছে, তো আমি আগে ডি লিখে দেব। ই আছে, ই লিখে দিব। এফ জি, জি আছে, জি লিখে দিলাম। এইচ নেই, আই আছে, আই লিখে দিলাম। জে কে এল আছে, এল লিখে দিলাম। এম এন ও পি কিউ আর আছে, এস টি ইউ আছে। তো টোটাল 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, মানে সবটা সাজানো হয়ে গেছে। মানে এখানে যে সব মানে লেটারগুলো আছে কিনা ওগুলোকে আমরা ইংরেজি বর্ণানুক্রম মানে এবিসিডি অনুযায়ী সাজালাম, ঠিক আছে। এবারে যেটা হয়েছে সেটা বলবো, যে কোশ্চিনে যেটা বলছে যে বাম দিক থেকে চতুর্থ বর্ণ। তো বাম দিক থেকে চতুর্থ কে, 1 2 3 4 আই। আর ডান দিক থেকে প্রথম, তো ডান দিকে প্রথম কে আছে, ইউ। বলছে এদের মাঝে ইংরেজি বর্ণমালা অনুসারে কতগুলি বর্ণ রয়েছে। তো আই আর ইউ এর মধ্যে কে কে আছে, তো জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ, তার মানে টোটাল 11 জন রয়েছে, ঠিক আছে। গুণে দেখে নাও, এখানে স্ক্রিনে তো এবিসিডি লেখা সম্ভব হচ্ছে না, তো তোমরা আই থেকে ইউ পর্যন্ত দেখো, এদের মধ্যে টোটাল 11টা লেটার রয়েছে। ওকে, তো অপশন এ হচ্ছে অ্যান্সার। তারপরে এখানে পেপার ফোল্ডিংয়ের একটা কোশ্চিন রয়েছে, তো পেপার ফোল্ড করো। চলো প্রথমে কি বলছে, এদিকে ফোল্ড হবে, এদিকে ফোল্ড করে দিলাম। এদিকে ফোল্ড করার পরে আবার এই ফোল্ডটাকে আরেকবার এদিকে ফোল্ড করতে হবে, এই যে এখানে এইটুকু, ঠিক আছে। এবার এর মধ্যে মাঝখানে একটা গোল করছে, তার মানে পেপারটা 4 ভাঁজ হয়েছে, তো এখানে একটা গোল হলে এখানেও একটা গোল হবে, এখানেও একটা গোল হবে, এখানেও একটা গোল হবে। মানে পেপারটা যখন খুলবো এদিকে একটা গোল হলো, আবার এটা যদি পুরোটা খুলে দিই তো 4টা গোল হয়ে যাবে, ঠিক আছে। এক জায়গায় গোল করেছে 4 ভাঁজ করে। এবার এখানে কেটেছে, তো এখানে কেটেছে, তো দেখো এখানে একদম লেগে কেটেছে, তার মানে এদিকে কাটবে। আবার যখন এইদিকে যখন পেপারটা খুলবো তখন আবার এইদিকে এরকম
মানে একটা স্কোয়ার তৈরি হয়ে যাবে। ঠিক আছে, পেপার কাটিং তোমরা একটু যদি না বুঝতে পারো তো পেপারটা কেটে দেখে নেবে, এইভাবে এরকম একটা চিহ্ন হবে। আচ্ছা, তারপরে আবার এখানে দেখো এই কোণাটা যদি কেটে দেই তাহলে এইদিকে যখন পেপারটা আমি খুলবো, এইদিকে যখন পেপারটা খুলবো তখন এটা কাটা হয়ে যাবে, আর এইদিকে যখন খুলবো পেপারটা তখন এখানে যেমন চিহ্ন হয়েছে এখানেও এইরকম চিহ্ন হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে মেন চিহ্ন। যদি পেপার মানে খুললি তোমরা এটা চিহ্নটা হবে আমাদের, এই চিহ্নটা বের করতে হবে। তো চিহ্নটা মনে রাখো, স্ক্রিনটা যেহেতু ডিজিটাল বোর্ড নয়, ঠিক আছে, মোবাইলে আমি ভিডিও করি, তো এবার এটা মনে রাখো এটা কোন অপশান আছে আমি দেখব। ঠিক আছে, এটা এখানে তো আচ্ছা, অপশান সি এ দেখো, চারদিকে 4টা গোল, মাঝখানে একটা স্কোয়ার আর এই 2 দিকে কাটা। ঠিক আছে, অপশান সি হচ্ছে অ্যান্সার। চলো তারপরে দেখো, আচ্ছা এখানে মাঝখান থেকে কিছু বর্ণকে উড়িয়ে দিয়েছে, এবার আমাদের খুঁজতে হবে এখানে কি কি বর্ণগুলো হবে। তো দেখো আমরা এখানে আগে সম্পর্কটা আগে খুঁজি। সম্পর্ক হচ্ছে দেখো এখানে এদিক থেকে যদি আমি দেখি একটার পর পর দেখো কে এল আছে, এল এর পরে এম, এম এর পরে এন, এন এর পরে তার মানে এখানে নিশ্চয় ও হবে, তাই তো। তারপরে এখানে পি, কিউ, আর, এস, টি, তার মানে এখানে টি হবে। দেখো 1 নম্বরে টি আর 3 নম্বরে ও, দুটো অপশানে রয়েছে। এখানে অ্যান্সার অবশ্য করা রয়েছে, কিন্তু যদি অ্যান্সার না করে থাকে তো আমরা কীভাবে করব, তাই তো। তো দুটো অপশান রয়েছে, তার মানে অপশান 4 আর এখানে 1টাতে কেটে যাবে, দুটো আমরা দেখব। আচ্ছা, এবার যে বাকিগুলো থাকছে দেখো কীভাবে হচ্ছে এটা। আমরা যদি এখানে দেখো এফ লিখি এখানে, তো এখানে জি, এখানে তাহলে এইচ মিলছে তো, এইচ, এখানে আই, এখানে জে, এখানে কে, এখানে এল, এখানে এম, তার মানে এখানে হচ্ছে এম। আর দেখো সবটা ফিল দ্য ব্ল্যাঙ্কস কিন্তু পূর্ণ হয়ে গেলো। প্রথমে কি হলো, টি হলো, তারপরে দ্বিতীয়টাতে এখানে এম বসছে, তৃতীয়টাতে তো ও হয়েছিল আগেই, তারপরে এখানে এইচ হচ্ছে, আর শেষে এফ হচ্ছে, টি এম ও এইচ এফ, অপশান 2, তাই তো। ওকে, আচ্ছা এটা সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন রয়েছে। তো এখানে বলছে সিডি, জি, এইচ, আই, কে এবং এল একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তো এবার আমি প্রথমে আগে বৃত্তাকার টেবিলটা আগে করে নেব। টোটাল কজন আছে আগে গুনে নিই, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, তাই তো। তো আমি 7টা চেয়ার বসাবো এখানে, 3, 4, 5, 6, 7। এবারে আমি তাদেরকে কোশ্চিন অনুযায়ী বসাবো কে কোথায় বসবে। বলছে সি এর বাম দিক থেকে গণনা করা হলে ডি এবং সি এর মাঝখানে শুধুমাত্র 2 জন ব্যক্তি বসে আছে। মানে সি এর বাম দিকে আমি যদি এখানে সিকে বসিয়ে দিলাম, এবার সি এর বাম দিক কোনটা, ওরা তো কেন্দ্রের দিকে মানে এইদিকে মুখ করে বসে আছে, তার মানে নিশ্চয় এটা হচ্ছে বাম দিক আর এই দিকটা হবে ডান দিক। যে বসে থাকবে এদিকে যে বসে আছে ওর বাম দিক হবে এটা, আর এটা হবে ডান দিক, মনে রাখবে। এ তো এদিকে মুখ করে বসে আছে তো, ঠিক আছে। তো তুমি যদি এখানে এইদিকে মুখ করে বসে থাকো তো তোমার বাম দিক নিশ্চয় এটা বাম দিক হবে, লেফট এটা রাইট, আর নিচের দিকে এটা লেফট এটা রাইট, ঠিক আছে, এভাবে হবে। চলো আচ্ছা আমি লেখাগুলো মুছে দিচ্ছি, লেফট রাইট অবস্থা তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। তো সিকে বসালাম, এবার বলছে সি এর বাম দিকে গণনা করা হলে সি আর ডি এর মাঝখানে শুধুমাত্র 2 জন ব্যক্তি আছে। তো সি এর বাম দিকে যাই আর 2টা চেয়ার ছেড়ে আমি ডি এখানে লিখে দিই, তার মানে সি আর ডি এর মধ্যে এখানে 2টো চেয়ার ফাঁকা আছে, অন্যজন কেউ বসবে, ঠিক আছে। এবার এখানে দেখো আই এর বাম দিকে তৃতীয় স্থানে কে বসে আছে। এখন আমরা এটা করব না, কারণ আমরা সি আর ডি এর মধ্যে সম্পর্ক খুঁজে আর কাউকে বসাতে হবে, তাহলে বুঝতে পারবো। এখানে দেখো এইচ ডি এর বাম দিকে দ্বিতীয় স্থানে, তো ডি এর বাম দিক কোনটা, ডি যেহেতু ওদিকে মুখ করে আছে তো এদিকে বাম দিক, এদিকে বাম দিক হবে, তো তার বাম দিকে দ্বিতীয় স্থান, এটা প্রথম স্থান, এটা তৃতীয় স্থান, এখানে এইচ বসবে, ঠিক আছে। তারপরে এই যে আগের লাইনটাতে দেখো বলছে এইচ বসেছে আয়ের ঠিক ডান দিকে, তার মানে এটা এইচ, তো এখানে যদি আইকে বসাই
তাহলে তো এটা এইচটা একদম ডান দিকে হবে, ঠিক আছে। আয়ের ডান দিকে এইচ বসে গেল। এবারে এখানে আরেকটা কথা বলেছে, আয়ের বাম দিকে তৃতীয় স্থানে কে বসেছে। আয়ের বাম দিক, চলো আয়ের বাম দিকে প্রথমে সি, দ্বিতীয়তে কেউ নেই, তৃতীয় স্থানে কে বসিয়ে দিলাম। দুটো চেয়ার এখনও ফাঁকা আছে, ঠিক আছে। এবার এল এর ঠিক পাশে কে বসে নেই, মানে কে তো এখানে বসে গেছে কিন্তু এল এর পাশে হবে না, তার মানে এল এখানে হবে। এল এর পাশে যেহেতু কে হবে না, একটা ঘর ফাঁকা আছে আর জি এখনও বসেনি, তো জিকে এখানে বসিয়ে দাও। এবার কোশ্চিন কী বলেছে, জি এর ডান দিকে তৃতীয় স্থানে কে বসে আছে। তো জি এর ডান দিক হচ্ছে এই দিকটা, তার মানে প্রথম স্থানে সি বসে আছে, দ্বিতীয় স্থানে আই বসে আছে, আর তৃতীয় স্থানে এইচ বসে আছে। অপশান সি হচ্ছে অ্যান্সার, এইচ। ওকে, চলো তারপরে দেখো, যদি বিয়োগ এবং ভাগ পরস্পর স্থান বিনিময় করে, গুণ এবং যোগ পরস্পর স্থান বিনিময় করে। তো প্রথমে আমি এটাকে স্থান বিনিময় করে লিখব। তো এখানে 7 যোগ কার সঙ্গে, গুণের সঙ্গে, তার মানে যোগের জায়গাতে গুণ হবে, বিয়োগ হচ্ছে ভাগের সঙ্গে, তো বিয়োগের জায়গাতে হবে ভাগ। তারপরে 15 বসিয়ে দিব। গুণের জায়গায় কে বসছে, যোগের জায়গায় যদি গুণ বসে তো গুণের জায়গায় যোগ বসবে, তো যোগ, ভাগের জায়গায় তাহলে বিয়োগ, তাই তো 5 লিখে বিয়োগ আর 12। চলো এটা সরল করে নাও, যেমনভাবে আমরা সরল করি। প্রথমে ভাগ করতে হয়, ভাগ করে নাও। 45কে 15 দিয়ে ভাগ করলে হবে 3, তো এটার পুরোটার মান 3 বেরিয়ে গেল। তার মানে এবারে এটা গুণ করে নাও, 7 3 21, আর এখানে কী কী থাকছে, +5 আর এখানে বিয়োগ দিয়ে 12, তাই তো। যোগ করে নাও 26, 26 থেকে 12 যোগ করলে 14, অপশান ডি। ওকে, আচ্ছা, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ক্লাবকে 6 4 5 2 হিসাবে সংকেতভুক্ত করা হয়, পাল্মকে 5 4 2 8, এই ধরনের মানে ফার্স্ট শিফট আমরা দেখেছি। তো এই ধরনের যখন রিজনিং আসবে, তো মানে একটা শব্দ যখন আমাদের বের করতে বলবে, তো বেশিরভাগটা এই যুক্তিটা কাজে লাগে, যেখানে এইভাবে লিখে দাও, CLAP সমান কে কে হচ্ছে 6 4 5 2, আর PALM সমান হচ্ছে 5 4 2 8, তাই তো। এবারে দেখো কি কমন আছে, এখানে LAP কমন আছে, এখানেও দেখো LAP কমন আছে, তার মানে সংখ্যা কী কী কমন আছে, 4 5 2, এখানেও 4 5 2, তার মানে LAP আর 4 5 2 এটা কোনো রকমভাবে সম্পর্কিত। বাদ দাও, এখানে আমাদের ওটা দরকারই নেই। তো এখানে তার মানে সি বেঁচে থাকছে, তো সি এর মান হচ্ছে 6, এখানে এম বেঁচে থাকছে, তো এম এর মান হচ্ছে 8, আর চেয়েছে কার, এম এর, তো এম সমান 8। ওকে, তারপরে দেখো এখানে বলছে 4টা অপশানের মধ্যে একটা ওয়ার্ড আছে, মানে এখানকার মধ্যে মিল হবে না আর কি, ঠিক আছে। ঠিক কী বলছে, যে 4টি বর্ণগুচ্ছের মধ্যে 3টি নির্দিষ্ট পদ্ধতিতে অনুরূপ এবং একটি সেই কারণে একটি দল গঠন করে, কোনোটি সেই দল অন্তর্ভুক্ত নয়, একটা অন্তর্ভুক্ত নয়, ঠিক আছে। এখানে যদি আমি খুব একটা বেশি বুদ্ধি না লাগাই, তাহলে এখানে দেখো JKL একটার পর MNO, KLM, এখানে OP এদিকে উল্টা হয়েছে, তার মানে এটা অ্যান্সার এমনিতেই করতে পারি। যদি এখানে অ্যান্সার না দেওয়া থাকতো তবে আমি এইভাবে করে দিতাম, কিন্তু আরেকটা এখানে যুক্তি হবে, দেখি আমরা যুক্তিটা কি খাটে। যুক্তি আমরা যদি প্লাস মাইনাসের যুক্তি করি এখানে, তাহলে দেখো উল্টা দিক থেকে যাই বা এটার দিক থেকে যাই, ও এর সঙ্গে আয়ের কিসের সম্পর্ক, দেখো ও এর সঙ্গে যে একদম উল্টো হচ্ছে। আচ্ছা, নিচেরটা দেখি, এম এর সঙ্গে কিউ, এম এর পরে আমরা যদি +6 করি তো কিউ হবে না, সরি +6 কেন, MNOP কি, MNOPQ, আচ্ছা 4 +4 করলে এখানে কিউ হবে, ঠিক আছে, সমান কিউ। আর কিউ এর সঙ্গে যদি আমরা কে যে মানে উল্টা যাই, তো কে এর সঙ্গে কিউ, তাই তো, তার মানে কিউ মানে 17 আর কে মানে 9, মানে -6, কিউ থেকে যদি আমরা -6 করি তো কে হবে, ঠিক আছে। বাকি এটা দেখে নাও, ও এর সঙ্গে যদি আমরা +4 করি তো এস হবে, আর এসের সঙ্গে -6 করলে এম হবে,
মানে এগুলো একই রকমভাবে হবে, এটা উল্টোভাবে আছে অপশান এ। ঠিক আছে, বাকি এত বুদ্ধি না খাটিয়ে আমি প্রথম যেভাবে বললাম ওইভাবে করলেই অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো একটা লেটার না নাম্বার সিরিজ রয়েছে। তো প্রথমত দেখো এখানে প্রত্যেকটাতে 700 আছে, তো 700 টাকা আমি বাদই দিলাম, যে 700 হবেই, কোনো মানে অপশানেও 700 আছে। বাকিগুলো দেখো 10, 12, 16, 22, 30। যদি 700 লিখতে চাও লিখে দাও, কোনো ব্যাপার না। তো 700 ধরে নাও, যেটা 700ই আছে এখানে। চলো 700 যদি কারো আবার বুঝতে অসুবিধা হয় তো 710-এর সঙ্গে যদি আমি 2 যোগ করি তাহলে 712 হবে। 712-র সঙ্গে যদি আমি 4 যোগ করলে 716 হবে। 716-র সঙ্গে আমি যদি 6 যোগ করি তো 722 হবে। 722-এর সঙ্গে আমি যদি 8 যোগ করি 730 হবে। দেখো 2, 4, 6, 8, তো নিশ্চয় এখানে 10 যোগ করব। তো 730-এর সঙ্গে 10 যোগ করলে 740। ওকে, তারপরে চলো আবার এখানে কোডিং ডিকোডিংয়ের YFOT CIRX। তো প্রথমে ওইটাকে উপর নিচে করে লিখে দাও। সরি হবে না, ওটাকে আমি লিখছি YFOT CIRX। চলো সম্পর্ক খুঁজো এদের। সম্পর্ক হচ্ছে সি থেকে যদি আমি ওয়াই যাই, মানে উল্টো দিক থেকে যাওয়া যায়, তো নাহলে আমি ওয়াই থেকে সি আসি। ওয়াই থেকে যদি আমি সি আসি মানে YZABC। ঠিক আছে, YZABC তার মানে ZABC, তার মানে +4 হচ্ছে। আর টি থেকে এক্স আসো, UVWX, তার মানে এখানেও +4। দুটো যখন দেখে নিলাম, তো আগে আমি এটা অ্যান্সার যেটা করতে বলেছি ওটা দেখি। সবটা দেখে আবার টাইম নষ্ট করার কোনো মানে হয় না। ঠিক আছে, না মিললে করতে হবে, কিছু করার নেই। তো এসের যদি পরে আমরা +4 করি তাহলে STUVW, আর এক্সের সঙ্গে যদি আমরা +4 করি তো এক্স বাদ দিয়ে YZAB। WB কোথায় রয়েছে? অপশান এ। ঠিক আছে, মানে প্রথমে W আর শেষে বি, বাস হয়ে গেল। কী দরকার সবটা করার। এখানে দেখো এটা এমনিতেই হবে মুখে মুখে। দেখো BCDE, তার মানে নিশ্চয় এখানে এফ হবে। তারপরে দেখো FGHI, তার মানে নিশ্চয় এখানে জে হবে, FJ। আর দেখো সবটাতে লাস্টে এ রয়েছে, তো একটা এ বসিয়ে দাও এখানে। তো FJA কোথায়? অপশান সি। তারপরে আবার পেপার ফোল্ডিং। চলো পেপার ফোল্ডিং করি। তো পেপারটাকে প্রথমে, আচ্ছা আমি একবার একটু ছোট করে নিয়েছি, যেহেতু অ্যান্সার অপশান এ রয়েছে, বোঝানো সুবিধা হবে। চলো দেখো কি করেছে, পেপারটা প্রথমে এইদিকে ফোল্ডিং করেছে, একটা ভাঁজ হলো, তারপরে আবার এইদিকে দুটো ভাঁজ, মানে এইটুকু ভাঁজ হলো। এবার এখানে কাটলো। তো পেপারটা আমি যদি প্রথমে এদিকে খুলি তো এটা কী হবে, এখানে চলে আসবে, তাই তো? এখানে চলে আসবে। তারপর আবার যখন পেপারটা এইদিকে পুরোটা খুলবো তখন এটা কাটাটা এইদিকেও আসবে, আর এই কাটাটা এইদিকে, এইভাবে মানে স্কোয়ার হবে, দুটো স্কোয়ার কাটাতে হবে। অপশান ওকে। পেপার ফোল্ডিংয়ে যদি কারো অসুবিধা হয় 2-4 বার নিজে নিজে একদম পেপার কেটে দেখে নেবে, তাহলে মাথায় উঠে যাবে, আর কোনো স্যার বা মাস্টারের ভিডিওর দরকার পড়বে না। পেপার ফোল্ডিংয়ের রিজনিং আসলেই পারবে। ঠিক আছে, কোনো অসুবিধা যদি বুঝতে অসুবিধা হয় তো পেপার একদম লাইভ কেটে দেখে নাও। একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় জাইভ, আচ্ছা এই ধরনের রিজনিং তো আরেকটা আমরা করলাম এই শিফটে, তাই তো? এফের মান চেয়েছে, তো দেখো মুখোমুখি করে নিয়ে এখানে IVE রয়েছে। আচ্ছা লিখে করি তাহলে বেশি ভালো হবে। JIVE 1, 5, 9, 7 আর 5 FIVE, তো হচ্ছে 5, 7, 8, 1। কমন কী কী আছে দেখে নাও। এখানে IV, এখানে IV, এখানে কমন কী কী আছে? 1, 5, 7, এখানেও 1, 5, 7 কমন আছে। এখানে জের মান হচ্ছে 9, এখানে এফের মান হচ্ছে 8, এখানে এফের মান চেয়েছে 8, অপশান বি। ওকে। ডেথ ইংরেজি বর্ণক্রমানুসারে একটি নির্দিষ্ট পদ্ধতিতে GLIT জেডের সাথে সম্পর্কিত। আচ্ছা ঠিক আছে, ওকে চলো। DEATH, ডেথকে লিখেছে GLIT
টি জেড, মাঝখানে আর একটা সম্পর্ক লিখেছে, যদি না বুঝতে পারি উত্তর না খুঁজে পাই তখন ওটা, ঠিক আছে। মাঝখানে এটা করতে বেশিরভাগ যেও না, কারণ একই প্রথমটা যেটা যেভাবে হবে দ্বিতীয়টা ওইভাবেই হবে, তৃতীয়টা ওইভাবে হবে, সবটাতে দরকার নেই, কোনোটাতে নাম্বারের ক্ষেত্রে হতে পারে, ওটা আলাদা জিনিস, ঠিক আছে। তো এটা সম্পর্ক আর বেঞ্চকে চেয়েছে এখানে, ঠিক আছে, এখানে বেঞ্চ এখানে চেয়েছে। দেখো এইচ সমান জেড লেখা আছে, এইচ সমান জেড লিখে দাও, ঠিক আছে। বলবে যে স্যার এইটা কেন, আমি পুরো রিজনটা তোমাদের করে দেখাবো, এটা জাস্ট শর্টকাট টাইম বাঁচানোর জন্য। এইচ সমান জেড, এ সমান জেড, জেড একটা অপশানে আছে, অপশান বি, সরি না 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 ভুল বললাম আমি, দুটো অপশানে আছে, এই দুটো অপশানে জেড লাস্টে আছে, তো ঠিক আছে। আমরা প্রথমটা দেখে নেব, প্রথমটা আলাদা আছে। আচ্ছা, ডি এর সঙ্গে জি এর কী সম্পর্ক দেখো, ডি ই এফ জি, তাই তো, ই এফ জি মানে মাঝে কে কে আসছে, ই আসছে আর এফ আছে, মানে +3 করলেই কিন্তু জি চলে আসছে। তো বি এর সঙ্গে সি ডি ই, তার মানে প্রথমে ই আসবে, আর ই আর জেড একটাতে রয়েছে অপশান বি, ওকে। বাকি সম্পর্কগুলো দেখতে পারো, ই এর সঙ্গে এল এর কিসের সম্পর্ক, ই এফ জি এইচ আই জে কে এল মানে 7, তো ই এর সঙ্গে ও এখানেও তো ই, এখানেও ই, তো এল বসিয়ে দাও, এল এখানে, এর সঙ্গে আই এতটা দেখতে যাচ্ছি না, আমরা অ্যান্সার পেয়ে গেছি, ই এল আবার রয়েছে, লাস্টে জেড রয়েছে, ওকে। বাকি মানে এটার সঙ্গে সম্পর্ক, ওটার সঙ্গে সম্পর্ক গুনে গুনে এবিসিডি গুনে গুনে করা যাবে, কোনো টেনশন নেই, চলো। আচ্ছা, এখানে একটা ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রাম দেওয়া রয়েছে, বলছে তিমি স্তন্যপায়ী সরীসৃপ, অ্যান্সার তোমরা এখানে দেখতে পাচ্ছ, চলো বুঝিয়ে দিই কেন এটা এভাবে হলো। দেখো তিমি আর স্তন্যপায়ী কিন্তু সম্পর্কিত, মানে তিমিটা স্তন্যপায়ী প্রাণী, এটা হচ্ছে স্তন্যপায়ী, এর মধ্যে তিমি আসবে, ওকে। কিন্তু সরীসৃপ অর্থাৎ রেপটাইল এটা কোনো দিন মানে তিমির সঙ্গে সম্পর্কিত নয়, তিমি তো সরীসৃপ না, তিমি একদম জলজ প্রাণী, তো আর স্তন্যপায়ীর সঙ্গে সম্পর্ক নেই, সরীসৃপের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা একদম আলাদা ধরনেরই প্রাণী, বাস হয়ে গেল, বুঝতে পেরে গেছো। এগুলো অনেকটা প্র্যাকটিস করতে হবে, তাহলেই পরীক্ষাতে পারা যাবে, একটা দুটো দেখেই যে হয়ে যাবে সেটা না, তো হয়ে যেতেও পারে কোনো সময় যদি ইজি থাকে তো। আচ্ছা, এখানে একটা চিহ্ন দেওয়া রয়েছে, আর চিহ্নটা বলছে যে এই চিহ্নটা অপশানের কোন চিত্রটিতে আছে, ঠিক আছে। এটা আমাদের দেখতে হবে, কিন্তু ঘূর্ণন অনুমোদিত নয়, মানে ঘোরাতে পারবে না ছবিগুলোকে। তো এটা কোথায় রয়েছে, এখানে তো নেই, দেখতেই পাচ্ছ। আচ্ছা, এখানে অ্যান্সারও করা আছে, এখানে আছে, দেখো এই যে এই চিহ্নটাই তো ছিল ওখানে, তো অপশান 4। আচ্ছা, এখানে এবার নাম্বার সিরিজ রয়েছে একটা, কী আছে, 17, 9, 29, 21, 65, 57। আচ্ছা দেখো 17 থেকে 9, আবার 29 হয়ে গেছে, 29 থেকে আবার 21। তো আমরা এটাকে একটার পর পর করবো, দেখো এটার সঙ্গে এটার সঙ্গে এটা, হ্যাঁ তাহলে অ্যান্সার পেয়ে যাব। তো 17-র সঙ্গে 29, তাহলে +12 করব, তাহলে 29 হয়ে যাবে। 29-এর সঙ্গে যদি 65 যায়, তাহলে আমাদের +36 করতে হবে, তাই তো, তাহলে 65 হবে। তো 65-র সঙ্গে কত যোগ করলে এবং কত যোগ করবো ওটা বের করবো, তাহলে অ্যান্সার পেয়ে যাব। দেখো এখানে 12 আর এখানে 36, 3 গুণ, তো 36কে আমরা 3 গুণ করে দিই, মানে 108 করে দিই, তাই তো। এবার 108 আর 65 যদি যোগ করি, তো 8 × 5 = 13, আর 6 × 1 = 7, 173, অপশানটি। আচ্ছা, এখানে আবার সিটিং অ্যারেঞ্জমেন্ট, 7 জন ব্যক্তি, তো আগে আমরা 7টা চেয়ার বানাই, 7 জন, 4, 5, 6, 7, 7 জন হয়ে গেল। এরা উত্তর দিকে মুখ করে বসে আছে, মানে এদিকে মুখ করে বসে আছে, তার মানে এটা অবশ্যই তাদের লেফট, এটা হচ্ছে রাইট, এটা যে লেফট রাইট বুঝতে পেরে যাবে ও, এগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট পেরে যাবে, কিন্তু একটু টাইম লাগবে, কিন্তু নম্বর আসবে রে ভাই, এটা করলে টাইম লাগলেও কি হবে, নম্বর তো আসবে না, 2 নম্বর পেয়ে যাবে এখানে। এটা লেফট আর এটা রাইট, চলো এবার সবাইকে বসাই, এটা কিন্তু আচ্ছা বাংলায় লিখি তাহলে বেশি ভালো হবে, কারণ এখানেও এল আছে তখন গুলিয়ে যাবে। তো এটা হচ্ছে বাম দিক আর এটা হচ্ছে ডান দিক, ওকে। চলো এবার বসাও। ওয়াইয়ের বাম দিকে কেবল 2 জন বসে আছে, তার মানে ওয়াইয়ের বাম দিকে 2 জনই বসে আছে, আর কেউ বসে নেই, তো এটা বাম দিক,
তার মানে দুইজন তো ওয়াইয়ের বাম দিকে বসে আছে, তার মানে এই দুটো চেয়ার বাদ দিয়ে যদি আমি এখানে ওয়াইকে বসিয়ে দিই তাহলে ওয়াইয়ের বাম দিকে দুজন বসতে পারবে, বসুক। ওয়াই এবং ডাব্লু এর মাঝে কেবল 3 জন বসে আছে। তো এদিকে ওয়াইয়ের বাম দিকে 2 জন, কিন্তু মাঝে 3 জন, মানে এদিকে ডাব্লু কোনো মতেই আসবে না, বাম দিকে আসবে না। তার মানে ওয়াই আর ডাব্লুর মাঝে 3 জন, তো ওয়াই 3টা চেয়ার ফাঁকা রাখে, 1টা 2টা 3টা রেখে এখানে আমি ডাব্লুকে বসাই। তাহলে 3টা চেয়ার মানে ওয়াই আর ডাব্লুর মাঝে 3 জন বসে যাবে। এবার বলছে এক্স বসেছে ওয়াইয়ের ডান দিকে দ্বিতীয় স্থানে। এক্স বসেছে ওয়াইয়ের ডান দিকে দ্বিতীয় স্থানে। তো ওয়াইয়ের ডান দিক কোনটা? এটা। আর দ্বিতীয় মানে এটা প্রথম স্থান, এটা দ্বিতীয় স্থান, তো এখানে এক্সকে বসিয়ে দিলাম। এক্স এবং এম এর মাঝে কেবল 2 জন বসে আছে, তো এটা এক্স, ডান দিকে গেলে তো মানে এম বসাতে পারবো না, আমি বাম দিকে আসতে হবে আমাকে। তো 2 জন, তো এখানে একজন বসে আছে, এটা চেয়ারে তো আগে থেকে ওয়াই বসে আছে, এই 2 জন হয়ে গেল এখানে, তার মানে এম। তো এক্স আর এম এর মাঝে দুটো চেয়ার ফাঁকা, মানে ফাঁকা বলতে 2 জন বসে আছে, ওয়াই তো আগে থেকে বসে আছে, একটা চেয়ারে অন্যজনকে বসাতে হবে। এল বসেছে ওয়ের ডান দিকে কোনো এক স্থানে, কিন্তু এনের বাম দিকে কোনো এক স্থানে, তাই তো? তো এল ওয়ের ডান দিকে, তার মানে আমি যদি ওয়ের ডান দিকে কোনো এক স্থানে আর এনের বাম দিকে কোনো স্থানে, তার মানে এখানে যদি ও বসাই তো ওয়ের ডান দিকে যে কোনো একটা স্থান, মানে এটা স্থানে এল হয়ে যাবে। আর এখানে যদি এন বসাই তো এনের বাম দিকে যে কোনো স্থানে এখানে এল বসে যাবে, মানে এল বসেছে তো ওয়ের ডান দিকে যে কোনো স্থানে আর এনের বাম দিকে কোনো স্থানে। সবটা চেয়ার পূর্ণ। উত্তর কী চেয়েছে? এলের ডান দিকে কতজন ব্যক্তি? এটা এল বসেছে, এল ডান দিকে এক্স বসেছে, এন বসেছে, ডাব্লু বসেছে, মানে 3 জন ব্যক্তি বসে আছে। অপশান সি। ওকে, আচ্ছা, এটা তো একটা টাইম টেকিং ব্যাপার, অনেক টাইম নেই এগুলোতে। চলো করি। সম্পর্ক দেখতে হবে। এখানে এই চিহ্নটা রয়েছে, এখানে এই চিহ্ন রয়েছে, তার মানে এখানে হচ্ছে এ বি এর ভাই, তার মানে এখানে হচ্ছে এফ এল এর ভাই, এই চিহ্নটা মানে হচ্ছে এফ এল এর ভাই। তো এখানে এফ বসালাম, এখানে এল বসালাম, এরা 2 জন ভাই, মানে 2 জন ভাই হতে পারে, বা একজন বোন আর একজন ভাই হতে পারে, এভাবে দেখবো আমরা। এবার এল অনুপাত এ, অনুপাতের সম্পর্কে বলছে এ হলো বি এর স্ত্রী, তার মানে এল হলো এ এর স্ত্রী, তার মানে এ এর স্ত্রী হচ্ছে এল, তার মানে নিশ্চয় এটা বোন আর এটা হচ্ছে ভাই, আর এটা এল এর স্বামী হচ্ছে এ, তাই তো? এটাই তো এ হচ্ছে, সরি, এল হলো এ এর স্ত্রী, মানে হ্যাঁ এল হচ্ছে এ এর স্ত্রী। আচ্ছা, এলটা বোন হলো। আচ্ছা, তারপরে এ আর এস এর সম্পর্ক। তো এখানে কি বলেছে? এ হলো বি এর ছেলে, এ হলো বি এর ছেলে, তার মানে এখানে এ হলো এস এর ছেলে, তার মানে এই এটা এস এর ছেলে, ঠিক? তার মানে এস এর ছেলে এ, এর স্ত্রী হচ্ছে এল, আর এল এর ভাই হচ্ছে এফ, ঠিক আছে? আর এস এর এইচ এর সম্পর্ক কি বলছে? অবলিকে এ হলো বি এর বাবা, মানে এস হলো এইচ এর বাবা, এস আবার এইচ এর বাবা, তার মানে এখানে সম্পর্কটা কি পাওয়া যাচ্ছে? এস এর দুটো ছেলে, একটা এ পেয়েছি আর একটা এইচ পেলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইচে এফ এইচের সাথে কি সম্পর্ক? এটা এইচের ভাই হচ্ছে এ, এর মানে এটা হচ্ছে স্ত্রী, তার মানে এইচের ভাইয়ের স্ত্রীর এফ হচ্ছে ভাই, তাই তো? ভাইয়ের স্ত্রীর ভাই, এফ এইচের সাথে কীভাবে সম্পর্ক? এইচের ভাইয়ের স্ত্রীর ভাই, অপশান সি। ওকে, তারপরে আচ্ছা এখানে দেখো একটা চিত্র মানে রয়েছে, এটা কিভাবে হবে দেখো। চিত্রটা কিভাবে ঘুরছে দেখো। এটা এই দিকে প্রথমে রয়েছে, তারপরে এদিকে চলে এলো। আমি একদিকে যদি তোমাকে দেখাই এক জায়গায়, দেখো আমি দেখলাম যে এরা চিত্রকে এখানে নিয়ে চলে আসলাম, এদিকে প্রথমে রয়েছে, দ্বিতীয়বারে এদিকে ঘুরলো, তৃতীয়বার এদিকে ঘুরবে, চতুর্থবার এদিকে ঘুরবে, তার মানে পঞ্চমবারে এখানে আসবে, ঠিক আছে? তার মানে মেন চিত্রটা হবে এইরকম। কোথায় আছে দেখে নাও। হ্যাঁ, অপশান সি রয়েছে। 20টা হয়ে গেল। ওকে।